আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো তোমাদের সাথে আমাদের লেকচার 10 হয়ে গেছে। আমি করাচ্ছিলাম হচ্ছে পোলার কোঅর্ডিনেটের এরিয়া নির্ণয়, কেমন? তো লেকচার 10 এ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কার্ডিওয়েডের কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। তার আগের যে লেকচারটা সেটা ছিল লেকচার নাম্বার 9, সেখানে আমি লিমা কোণ দেখিয়েছিলাম। লিমা কোণের 4টা ক্লাসিফিকেশন ছিল বিভিন্ন ডায়াগ্রামের। কোনোটা কার্ডিওয়েড হয়, কোনোটা ইনার লুপ হয়, কোনোটা ডিমপ্লেট হয়, কোনোটা কনভেক্স হয়, হ্যাঁ? তো আমি ধরে নিচ্ছি তুমি হচ্ছে লেকচার 9 এবং 10 করেছো। তো তার সিকোয়েন্স অনুযায়ী আমি একটা ম্যাথ সাজিয়েছি এখানে। একটা কার্ডিওয়েডের ইকুয়েশন দিয়েছি, সেই কার্ডিওয়েডের আজকে আমরা ক্ষেত্রফল বের করবো। এটা সম্ভবত তিতাস প্রকাশনী বইতে নাই। ইন জেনারেলি আমি তিতাস প্রকাশনীর বইটা ফলো করি রেফারেন্স বই হিসাবে। যেহেতু আমাদের দেশে বিভিন্ন ইউনিভার্সিটি বলো, পাবলিক ইউনিভার্সিটি বলো বা প্রাইভেট বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মোটামুটি স্যারদের কাছে তিতাস প্রকাশনী বইটা মোটামুটি রেফারেন্স বুক হিসেবে সবার কাছে থাকে। তো এই অঙ্কটা হচ্ছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড যে 7 কলেজ আছে সেইখানে আমি এই প্রশ্নটা দেখেছি। তারা হচ্ছে যে প্রশ্নটা চেঞ্জ করে দেয়, যে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা না দিয়ে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা দেয়। ইভেন এরকম একটা অঙ্ক শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও এসেছিল, রিটেন পরীক্ষাতে। তো এটা নিয়ে অনেক কনফিউশন আছে, আমি চেষ্টা করতেছি এটার একবার অ্যাকুরেট ডায়াগ্রাম বুঝিয়ে দেওয়ার জন্য, কেমন? তো তোমরা একটু কষ্ট করে আগের লেকচারটা একটু দেখে নিবে, তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। বাট কেউ যদি না দেখো তাও সমস্যা নেই, আমি হচ্ছে এটাকে ব্যালেন্স করে নিব, ঠিক আছে? তো আমাদের এটা একটা কার্ডিওয়েডের ইকুয়েশন, আমি এগুলো মুছে দিচ্ছি। তো দেখো আমাদের কি ইকুয়েশন দিয়েছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের ইকুয়েশন আর ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা। তো আমি এইটাকে 1 নাম্বার ইকুয়েশন হিসেবে কনসিডার করে নিলাম। তো আমাদের ফার্স্ট কেস কি ছিল বলো তো? আমাদের ফার্স্ট কেসটা কি ছিল? ফার্স্ট কেস হচ্ছে আমরা সবসময় কি ট্রাই করি, আমরা হচ্ছে যে চেষ্টা করি যে পোলার কার্ভটা দেওয়া থাকে সেখানে আগে থিটার জায়গায় মাইনাস থিটা বসিয়ে টেস্ট করে দেখি যে ইকুয়েশন রিমেন আনচেঞ্জড আছে কিনা। যদি রিমেন আনচেঞ্জ থাকে তাহলে ইকুয়েশনটা হচ্ছে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। তো ইনিশিয়াল লাইন কোনটা সেটা তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি লাইন, সেটা হচ্ছে ইনিশিয়াল লাইন। এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, কেমন? আর থিটা ইকুয়ালস টু যেটা π/2, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিসের লাইন, এটা হচ্ছে আমাদের অরিজিন অথবা হচ্ছে আমাদের মূল বিন্দু, কেমন? ওকে, যদি থিটা ইকুয়ালস টু মাইনাস থিটা বসে আমি ফেলিওর হইতাম তাহলে বাকি টেস্টগুলোতে যেতাম। তো বাকি টেস্টগুলোর কথা কোথায় বলে দিয়েছি, লেকচার নাম্বার 3 অথবা 4 এ তোমরা টেস্ট চেক আউট করে দেখবা। সেখানে আমি সিমেট্রিসিটি প্রুফ করার পোলার কোঅর্ডিনেটের অনেকগুলো কন্ডিশন বলে দিয়েছি, হ্যাঁ? তো প্রথমে আমি এখানে থিটার জায়গায় লিখলাম যে নাও উই রিপ্লেস থিটা বাই মাইনাস থিটা। মানে থিটাকে মাইনাস থিটা দ্বারা আমি রিপ্লেস করে দেখতেছি ইকুয়েশনে কোনো চেঞ্জ আসে কিনা দেখি। তো এক হতে পাই। আচ্ছা, তাহলে কি লিখতে পারি যে স্যার আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কজ মাইনাস থিটা। তো বলো আমরা কি জানি কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কত হবে? শুধু কজ থিটা। তাহলে আমি লিখতে পারি যে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কজ থিটা। এই দেখো যে ইকুয়েশনটা আমি পেয়েছি, ভালো করে খেয়াল করো, যে ইকুয়েশনটা আমি পেলাম এই ইকুয়েশনটা কিন্তু একদম দেখতে হুবহু 1 নম্বর ইকুয়েশনের মতো, সেম টু সেম একই ইকুয়েশন। একদম সেম একই ইকুয়েশন, কেমন? ওকে, তো সেম একই ইকুয়েশন হওয়ার ফলে একদম সেম একই ইকুয়েশন। তাহলে আমি লিখতে পারি যে এটা বলতে পারি যে হেন্স the given hence the equation remain unchanged তো এই ইকুয়েশনটা আনচেঞ্জড হওয়ার ফলে আমি বলতে পারি যে the given curve is symmetric about initial line. আচ্ছা, কেন এটা দরকার? আগের লেকচারগুলো তো বলেছিলাম এই জিনিসগুলো কেন দরকার। সে যে সিমেট্রিক, ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যে সে সিমেট্রিক, এই কথাগুলো কেন দরকার? কারণ আমাকে জানতে হবে যে কার্ভটা ধরো ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক মানে কি, সে এই ইনিশিয়াল লাইনের রেসপেক্টে উপরে যতটুকু এলাকা দখল করবে নিচেও ঠিক ততটুকু এলাকা দখল করবে। আর সে যদি সিমেট্রিক, যদি ইনিশিয়াল লাইনের রেসপেক্টে না হয়, যদি থিটা ইকুয়ালস টু π/2 লাইনের রেসপেক্ট হইতো, তাহলে থিটা ইকুয়ালস টু π/2 লাইন হচ্ছে এটা ডান পাশে সে যতটুকু এলাকা কভার করবে, বাম পাশে ঠিক ততটুকু এলাকা কভার করবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের জানাটা সবার আগে জরুরি। তো আমরা মোটামুটি এটা বের করে ফেললাম। এরপরের যে টেস্ট সেটা হচ্ছে, তার মানে আমি ধরে দিলাম সে হচ্ছে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। এটা আমি এখানে লিখে রাখলাম, ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক, এটা আমার কাজে লাগবে। এটা আমি পরে হচ্ছে ছবি যখন ড্র করবো তখন তোমাদেরকে আমি দেখাই দিব। এবার হচ্ছে পরের টেস্ট হচ্ছে লাইজন পোল। লাইজন পোল মানে হচ্ছে থিটার মান কত হলে
এই কার্ডিওয়েডের আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মানটা রেডিয়াসের মানটা কখন সে মূল বিন্দু দিয়ে ছেদ করে চলে যাবে। তো এর জন্য কি করতে হবে, আমাকে দেখতে হবে যে আর এর মান যখন 0 তখন থিটার মানটা কত, এটা টেস্ট করতে হবে কেমন। তো এর জন্য আমি হচ্ছে আর এর মানটা 0 এখানে ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তো দেখি যে ফর আর ইকুয়ালস টু 0 থিটার মানটা কত হয় আমরা চেক আউট করবো। তো লিখতেছি দেখো যে ফর আর ইকুয়ালস টু 0 লিখলাম ফর আর ইকুয়ালস টু 0, তাহলে 0 ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, তাহলে এখানে 0 ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা। তাহলে আমি বলতে পারি যে কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে বলো কস কত ডিগ্রি মান 1, আমরা জানি ইনিশিয়ালি কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে ধরে নিলাম থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, তার মানে এখান থেকে কি বুঝলাম যে আর এর মান যখন 0, ব্যাসার্ধটা মানে আরটা যখন মূল বিন্দু দিয়ে ছেদ করে চলে যাবে, মানে পোল দিয়ে ছেদ করে চলে যাবে, তখন থিটার মানটা হবে 0, থিটার মানটা হবে 0। ওকে, তো এখান থেকে কিন্তু আমি একটা পয়েন্ট পেয়ে গেছি, এই যে এই পয়েন্ট আমি পেয়ে গেছি। এই পয়েন্টে থিটার মান যখন 0 ডিগ্রি, এই যে থিটার মান যখন 0 ডিগ্রি তখন আর এর মানটা 0। এই যে এখানে আমি এটাকে পয়েন্ট আউট করে রাখলাম, এটাকে পয়েন্ট আউট করে রাখলাম। ওকে, এবার দেখতে হবে আর এর সর্বোচ্চ ভ্যালু কখন আসে, আর এর সর্বোচ্চ ভ্যালুটা কখন আসে। ওকে, তো আর এর সর্বোচ্চ ভ্যালুটা কীভাবে বের করবো, এটার জন্য এটা এখান থেকে আসলে বোঝা যাবে না, আমি তোমাদেরকে টেবিল এঁকে দেখাচ্ছি, তা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিচ্ছি। তো এখানে আমি লিখলাম বক্স করতেছি, গ্রাফটা ড্র করার জন্য বক্স আঁকতেছি। সবসময় আসলে ইকুয়েশন থেকে বোঝা যায় না যে আর এর মানটা থিটার কোন মানের জন্য বেশি হবে, এটা আসলে সবসময় বোঝা যায় না। হ্যাঁ, ওকে, এটা তুমি সবসময় টেস্ট করতে পারবা না, এটা সবসময় টেবিল এঁকে বক্স করে তারপর দেখতে হবে। তো ঠিক আছে, আমি তোমাদেরকে বক্স করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো, তো এখানে চিন্তা করো ভ্যালুগুলো হচ্ছে থিটার রেসপেক্টে আর এর মান বের করতে হবে কেমন। তো ইনিশিয়াল ভ্যালু কিন্তু পেয়ে গেছি, থিটার মান যখন 0 ডিগ্রি আর এর মান হচ্ছে 0। ওকে, তো ইনিশিয়ালটা লিখে ফেললাম, থিটার মান যখন 0 আর এর মানটা হচ্ছে 0, তো আর লেখার দরকার নেই কেমন। তো ধরে নিচ্ছি এই বরাবর এতটুকু হচ্ছে প্লাসে, ওকে, এই বরাবর এতটুকু হচ্ছে আমাদের মাইনাসে। তাহলে এই বরাবর এতটুকু হবে প্লাসে, এই বরাবর এতটুকু হবে এদিক দিয়ে মাইনাসে, এতটুকু হবে এতটুকু প্লাসে, দূরত্ব দিক থেকে হিসাব করলাম। বা সবগুলো আমি এই ইউনিট করে চিন্তা করলাম, তুমি এইভাবে ভাবতে পারো, সেটা পরেরটা পরে চিন্তা করবে। ঠিক আছে, দূরত্ব এই ইউনিট করে ধরে নিলাম এতটুকু দূরত্ব এই ইউনিট, এতটুকু দূরত্ব এই ইউনিট, এতটুকু দূরত্ব এই ইউনিট, এতটুকু দূরত্ব এই ইউনিট, দূরত্ব হিসাব করে নিলাম কেমন। এগুলো কিন্তু কোঅর্ডিনেট হিসাব করো না, দূরত্ব হিসাব করে নিলাম, দূরত্ব এই ইউনিট করে আছে। আচ্ছা, এবার 0 ডিগ্রি পরে ফাইন, 0 ডিগ্রি পরে তুমি 60 ডিগ্রি নিয়ে দেখো তো কি অবস্থা হয়। 60 ডিগ্রি নিচ্ছি, ইকুয়েশন বসাই দাও, তাহলে আর ইকুয়ালস টু কত হবে, a ইন্টু 1 মাইনাস কস 60 মানে কস π/3। তো কত হয় ছেলেরা বলো তো, মেয়েরা বলো তো, 1 মাইনাস কস 60, তো কস 60 মান কত, হাফ। তাহলে কত হবে আর ইকুয়ালস টু a ইন্টু 1/2 কেমন। তাহলে আর এর মান কত পাওয়া যাবে, আর এর মান পাওয়া যাবে এর অর্ধেক। আর এর মান কত পাওয়া যাবে বলো তো এর অর্ধেক। তার মানে এই দেখো চিন্তা করো, এই বরাবর আমি সারাটা টান দিলাম, তার মানে কি সে অ্যাকচুয়ালি এই জায়গাতে সে আসলে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এই দেখো এলো 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ তৈরি করলে আর এর মানটা কত পাওয়া যায়, a/2 মানে এর অর্ধেক। ওকে, তুমি ধরে নিচ্ছি এই অর্ধেকটা হচ্ছে এখানে, এতটুকু হচ্ছে a, এই অর্ধেকটা হচ্ছে এখানে, এই এতটুকু, মানে এতটুকু অর্ধেক, এতটুকু যদি a হয় এতটুকু অর্ধেক, তাহলে এই অর্ধেকটা হচ্ছে এখানে। ওকে, এই যে থিটার জন্য এইটা সমান্তরাল করে অর্ধেক ভ্যালু, তার মানে এইটা হচ্ছে আমাদের পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট। আমি পয়েন্টটাকে এখানে মার্ক আউট করে রাখলাম। ওকে, পরেরটা 90 ডিগ্রি, তাহলে এখানে লিখলাম a/2। ওকে, এবার হচ্ছে 90 ডিগ্রি কেমন। তো 90 ডিগ্রি এখানে বসাই দিই, π/2। বলো cos 90 ডিগ্রি মান কত, 0। তাহলে এখানে ভ্যালু কত আসবে, শুধু আর এর মান আসবে a, আর মান কত আসবে, আর মান আসবে হচ্ছে a। এই দেখো, তার মানে পয়েন্টটা চলে গেছে এখানে। দেখো এই বরাবর টোটাল কোণের মান কিন্তু 90 ডিগ্রি, কোণের মান 90 ডিগ্রি, যে পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে পয়েন্ট। ওকে, তো আমি এখানে পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি π/2 এর জন্য ভ্যালু হচ্ছে a। ঠিক আছে, পরের ভ্যালু নিলাম হচ্ছে, প্রথম ধরো 60 নিলাম, 60 দ্বিগুণ নয় 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি মানে কত হবে, সেটা হচ্ছে 2π/3। 2π/3 লিখলাম, 2π/3। তো 2π/3 আমরা জানি cos 2π/3 মান হচ্ছে কত বলো তো, -হাফ। তাহলে মাইনাস, এখানে যদি -হাফ, এই মাইনাস হয়ে যাবে +হাফ। তাহলে এখানে কত হয়,
আর ইকুয়ালস টু ইন্টু 3/2, 3/2, তাহলে কত হবে বলো তো? আর ইকুয়ালস টু 3a/2। তো 3 দিয়ে যদি 2কে ভাগ করি, 3 দিয়ে 2কে ভাগ করলে ফলাফল কিন্তু 1.5 এর বেশি বা 1.5 এর মতো। তার মানে আমি ধরে নিচ্ছি এই লাইনটা, এই দেখো এইবার আবার আমি যদি কোণ নিতাম, এইবার আবার যদি কোণ নিতাম, এই যে টোটাল এই বরাবর হচ্ছে 120 ডিগ্রি, টোটাল 120 ডিগ্রি কোণের জন্য মান পাচ্ছি 1 বেশি, মানে এতটুকু হচ্ছে আমাদের এ ইউনিট, তার বেশি পাচ্ছি। তার মানে ধরে নিলাম এই কোণের জন্য মান বেশি হয়ে যাচ্ছে, তো মান চলে যাবে কোথায়? এই ধরে নিলাম এই যে এইরকম একটা জায়গায় মান চলে আসছে, এইরকম একটা জায়গায়। হ্যাঁ, এই দেখো এতটুকু ছিল আমাদের কত, এ ইউনিট, হ্যাঁ 1 বেশি হবে, এই যে মান এখানে চলে আসবে। বা এখানে না দিলাম, আর একটু নিচের দিকে এতটুকু দিলাম, এই পয়েন্টটা দিলাম, এই যে পয়েন্টটা এখানে ফাইন্ড আউট করলাম, মার্ক করে দিলাম যে 2π/3 এর জন্য ভ্যালু হচ্ছে কত, 2π/3 এর জন্য ভ্যালু হচ্ছে 3a/2, 3a/2, 3a/2। ওকে, এই তো পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে এখানে লিখলাম স্যার 3a/2। তাহলে বাকি পয়েন্টটা কতটুকু দেখো, প্রথমে ছিল 60, তারপরে 90, তারপরে 120, এখন বাকি পয়েন্ট হচ্ছে এই বরাবর টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি বসাচ্ছি, দিলাম 180 ডিগ্রি। কি অবস্থা হয় আমরা জানি কি, বলো বলো ছেলে মেয়েরা, cos 180 মান কত? cos 180 মান হচ্ছে -1, -1। তাহলে -1 আছে প্লাস, এখানে 1 হয়ে যাবে, তাহলে এখানে হবে কত, 2a, মানে হচ্ছে এই যে আর এর ভ্যালু সর্বোচ্চ পেয়ে গেলাম। তা আর এর ভ্যালু সর্বোচ্চ কত হবে? 2a ইউনিট। কার জন্য হবে? পাই এর জন্য হবে। তো পাই এর জন্য হবে 2a ইউনিট। তাহলে এতটুকু a ইউনিট ধরে নিচ্ছি, এতটুকু হচ্ছে আরেকটা a ইউনিট, মানে টোটালটা হচ্ছে 2a ইউনিট। এই যে এইখান থেকে, এই যে অরিজিন থেকে এই পর্যন্ত হচ্ছে 2a ইউনিট। তাহলে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা স্যার ধরে নিচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের পাই এর জন্য 2a ইউনিট। ক্লিয়ার? তো এইবার স্যার হচ্ছে গ্রাফটা ড্র করতেছি। দেখো, এই দেখো প্রথমে ছিল মূল বিন্দু থেকে সে লুপ ক্রিয়েট করবে। তো থিটার মান যখন আমি ঘড়ি কাঁটার বিপরীতে বাড়াচ্ছি, সে এই যে এইখানে প্রথম চলে গেল, এইখান থেকে সে এইখানে আসলো, এইখান থেকে সে মোটামুটি এইটাকে টাচ করে, এটাকে একটা নিচে দিয়ে দিলাম, এটাকে টাচ করে সে চলে আসছে কোথায়? সে চলে আসছে এই যে একবারে এইখানে চলে আসছে। দেখছো? দেখো সে এইখানে চলে আসছে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাফ। ঠিক আছে? ওকে, এখন দেখো আমি কিন্তু বলেছিলাম, ছেলেমেয়েরা দেখো বলেছিলাম যে গ্রাফটা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। কার রেসপেক্টে সিমেট্রিক বলতো? সে হচ্ছে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। তো ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যদি সিমেট্রিক হয়, ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক হলে সে এইটা যদি ইনিশিয়াল লাইন হয়, তার উপরে সে যতটুকু এলাকা দখল করবে, আমি একটু যদি কালার করে দেই, কালার করবো কোনটা দিয়ে, আমি এইটা দিয়ে কালার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সে যদি এতটুকু এলাকা কাভার করে, তাহলে সে নিশ্চয়ই নিজ দিক দিয়েও সেম একই এলাকা কাভার করবে না? সেম একই এলাকার নিজ দিক দিয়েও কাভার করবে, কারণ সে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। তাহলে এতটুকু যে আমি এলাকা পেয়েছি, এই এতটুকু, এর জন্য থিটার কোন কোন মান দেয়? থিটার লোয়ার লিমিট দেয় 0, আপার লিমিট দেয় কত, পাই। তাহলে এতটুকুর ক্ষেত্রফল বের করে তাকে যদি আমি 2 দিয়ে গুণ করে ফেলি, তাহলে আমি টোটাল কার্ডিওয়েডের কি পেয়ে যাব? কার্ডিওয়েডের ক্ষেত্রফল পেয়ে যাব। তো ঠিক আছে, আমি আগে লিখি, পরে আমি আবার ছবিটা ক্রিয়েট করে দিচ্ছি, পুরোপুরি ঠিকঠাক করে দিব। তো এখানে আছে 2a, এটাকে একটু সুন্দর করে লিখি। ওকে, তো এবার লিখলাম। তোমরা কিন্তু অবশ্যই ছবি আঁকবে, এরকম করে বক্স দেখাই দিবে। হ্যাঁ, তো লিখো যে নাও we integrate over this area as taking the limit কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 0 থেকে 0 টু পাই। সুতরাং এরিয়া, ওকে। তো এরিয়া চিন্তা করো, এরিয়া নির্ণয় সূত্র কি? হাফ ইন্টু এখানে আলফা, এখানে বিটা, আর স্কোয়ার ডি থিটা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখন এই যে অঙ্কের জন্য আমি কিন্তু বলেছিলাম যে এখানে হাফ, দেখো আলফার মানটা হচ্ছে এখানে 0, বিটার মান হচ্ছে কত, আপার লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত বলো তো ছেলে মেয়েরা? আপার লিমিট হচ্ছে পাই। আর এর মানটা কত? আর হচ্ছে এইটা, তাহলে এটার উপর স্কোয়ার a ইন্টু 1 মাইনাস কস থিটা, তার উপরে স্কোয়ার কেমন ইন্টু হচ্ছে ডি থিটা। স্কোয়ারটা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিচ্ছি। এখন আমার কিন্তু পুরো এরিয়ার ক্ষেত্রফল আসতেছে না, আমার কিন্তু শুধু উপরের টুকুর ক্ষেত্রফল পাচ্ছি। এখন আমি যদি পুরোটাকে যদি আমি ঠিকঠাক করে দিই এইভাবে, এই যে একদম এইভাবে যদি সুন্দর করে ঠিকঠাক করে দিই, সে এই দিক দিয়ে যাবে,
হ্যাঁ, এদিক দিয়ে ছেদ করে চলে যাবে, এই ছেদ করে চলে গিয়ে সে হচ্ছে এই বরাবর এসে মিলে যাবে, এটার সাথে এসে মিলে যাবে, এই যে মিলে গেল। হ্যাঁ, ওকে, আমি একটু ঠিকঠাক করে দিলাম। ওকে, তো এর ফলে কি হলো দেখি এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, নাহলে আবার রাখতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তার ফলে কি সে আসলে পুরো এলাকাটা কাভার করে ফেললো, এই যে পুরো এরিয়াটা এখন কাভার হয়ে গেল। তো পুরো এরিয়া কাভার হয়েছে মানে কত, উপরের অংশের ক্ষেত্রফল হচ্ছে এতটুকু, পুরোটা নিতে গেলে কি করতে হবে, তাকে কত দিয়ে গুণ দিতে হবে, তাকে হচ্ছে 2 দিয়ে গুণ দিতে হবে। তো এই যে আমি এখানে, এই যে এখানে আমি 2 দিয়ে গুণ দিয়ে ফেললাম। ওকে, তো 2 দিয়ে গুণ দিলে আবার কি হয়, এই 2 এর সাথে এই 2টা আবার কাটাকাটি চলে যায়। ঠিক আছে, এখন হচ্ছে আমরা নর্মালি ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল বের করে ফেলবো। তো এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো কোনো কিছুরই আর প্রয়োজন নেই, শুধু ছবিটা রাখবো আর ইন্টিগ্রেশনটা থাকবে। ওকে, তাহলে এরিয়ার ভ্যালুটা কি অবস্থা হয় এখানে চিন্তা করো, এখানে কত হবে, এই জায়গাতে দুটো কাটাকাটি চলে গেল, এখানে আছে 0 আর হচ্ছে এখানে পাই, এখানে এর উপরে স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার, কেমন, এখানে আছে 1 মাইনাস কস থিটা। ওকে, 1 মাইনাস কস থিটা, তার উপরে স্কোয়ার, আর হচ্ছে এখানে ডি থিটা, এই স্কোয়ার 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, আর হচ্ছে এখানে ডি থিটা। কেমন, তো দেখো তোমাদেরকে আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়েশন তুমি যখন যেটাই করো না কেন, তোমার যখনই এই জিনিসটা আসবে 1 মাইনাস কস থিটা অথবা হচ্ছে 1 প্লাস কস থিটা, কেমন, 1 মাইনাস কস থিটা অথবা হচ্ছে 1 প্লাস কস থিটা, তখনই হচ্ছে তুমি এইগুলোকে, এই ইন্টিজার কোণগুলোকে তুমি ফ্র্যাকশন করে ফেলবে। কেমন, যেমন আমি লিখতে পারি 1 মাইনাস কস 2 ইন্টু কত থিটা বাই 2, এটা হচ্ছে কত 1 প্লাস কস 2 ইন্টু কত বলতো, থিটা বাই 2। তো এইটার ভ্যালু আসলে আমরা জানি কত, 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটার ভ্যালু হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটার ভ্যালু কত, সেটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। কেমন, তো এই ভ্যালুটা হচ্ছে আমরা জানি, এইটা হচ্ছে আমরা এখানে ইউজ করার চেষ্টা করব। ওকে, তো এখানে পিওর কনস্ট্যান্ট হচ্ছে a স্কোয়ার, এটাকে তুমি বের করে ফেলো, তাহলে এখানে 0 থেকে হচ্ছে পাই, তো এখানে সাল লিখতে পারি 1 মাইনাস কস, এই ইন্টিজার কোণটাকে ফ্র্যাকশন করে ফেলবো, তাহলে লিখতে পারি 2 ইন্টু থিটা বাই 2, তার উপরে স্কোয়ার, আর এখানে হচ্ছে ডি থিটা। কেমন, আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি যে a স্কোয়ার 0 থেকে পাই 1 মাইনাস কস 2 থিটা। কেমন, তো 1 মাইনাস কস 2 থিটা মানে কত বলো তো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তার উপরে স্কোয়ার, আর এখানকার ডি থিটা। ওকে, তো দেখো এই পাশটা স্যার মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো এটা মুছে দিলে এখানে কত হবে, এখানে হচ্ছে এই স্কোয়ার, এটা বাইরেই থাকলো, এটা পিওর কনস্ট্যান্ট বাইরেই থাকলো। আচ্ছা, তাহলে এখানে কত হবে বলো তো, 2 এর উপরে স্কোয়ার হবে 4, তাহলে লিখলাম 0 থেকে 4, 0 থেকে এখানে হচ্ছে পাই। আচ্ছা, 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে, 2 এর উপরে স্কোয়ার করলে হবে 4, তো সেই লিখতে পারি হচ্ছে 4। আচ্ছা, সাইনের উপর স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, তাহলে কত হবে সাইন টু দি পাওয়ার 4, তো লিখলাম সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2, আর এখানে হচ্ছে ডি থিটা, এখানে হচ্ছে ডি থিটা। ওকে, তো এই জায়গাতে হচ্ছে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে। দেখো ঝামেলাটা কেমন, বোঝার চেষ্টা করো। এই জায়গাতে কোনটা আছে থিটা বাই 2, কিন্তু ডি এর পরে এখানে কোনটা আছে, থিটা হচ্ছে ইন্টিজার কোণ, তাই আমরা এটাকে ব্যালেন্স করার জন্য এই থিটা বাই 2 কে নতুন একটা প্যারামিটারে লিখবো। ওকে, তো আমি লিখলাম যে ভালো করে বুঝো, লিখলাম যে লেট থিটা বাই 2 ইকুয়ালস হচ্ছে টি, ধরে দিলাম নতুন প্যারামিটার হচ্ছে টি, তাহলে এখানে থিটা ইকুয়ালস লিখতে পারি 2t। এখন দেখো এখানে থিটাটা কার ফাংশন বলো তো, থিটাটা হচ্ছে টি এর ফাংশন, তাহলে আমার দরকার হচ্ছে ডি থিটার ভ্যালু, এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডি থিটা ডিটি ইকুয়ালস হচ্ছে 2, তাহলে ডি থিটার মান বের হবে কত, 2 ডিটি, 2 কত বলো তো 2 ডিটি। এখন আমার লাগবে হচ্ছে আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট, তো আমি এখানে বক্স করলাম, এখানে আমি বক্স করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার ভ্যালু লাগবে হচ্ছে থিটার রেসপেক্টে টি এর ভ্যালু লাগবে। ওকে, থিটার রেসপেক্টে টি এর ভ্যালু লাগবে। এখন চিন্তা করো, ভালো করে ভাবো, এই যে এখানে যে পাইটা আছে, এটা কার রেসপেক্ট, এটা হচ্ছে থিটার রেসপেক্টে, থিটার রেসপেক্টে যদি পাই হয়, থিটার মান যদি পাই হয়, ওকে, থিটার মান যদি পাই হয়, তাহলে এখানে বসায় দাও, থিটার মান পাই হলে টি এর মান কত হবে, পাই বাই 2, থিটার মান হবে পাই বাই 2। থিটার মান এখানে কত আছে, থিটার মান আছে এখানে 0, তো থিটার মান যদি এখানে 0 বসাই দিই, 0 ভাগ 2 মানে কত হবে, ফলাফলটা হবে 0, ফলাফল কত হবে
0। তো এইবার এই ইন্টিগ্রেশনটার চেহারাটা কেমন হয় এখানে দেখতেছি। তাহলে 4 কনস্ট্যান্ট, 4টাকে স্যার বাইরে নিয়ে আসলাম, 4a²। এখানে 0-র জন্য 0 পাওয়া যাবে, 0-র জন্য স্যার 0ই লিখলাম। কেমন? পাইয়ের জন্য কত পাওয়া যাবে? π/2, তো লিখলাম π/2। ওকে, এখানে কত আছে? sin⁴, sin⁴ θ/2। দেখো θ/2 এর মানটা স্যার কত লিখলাম এখানে? t, তো লিখলাম sin⁴t। ওকে, dθ, dθ-র মানটা কত আছে এখানে দেখো তো? 2dt, তো লিখলাম 2dt। এই তো মোটামুটি আমরা ইন্টিগ্রেশনটা। এখন দেখো এই জায়গাটা দেখো ব্যালেন্স হয়েছে, হ্যাঁ, এই যে এখানেও ইন্টিজার, এখানেও দেখো ইন্টিজার, ঠিক আছে। তো এখন এইটাকে হচ্ছে যে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করার জন্য আমি তোমাদেরকে গামা বিটা চ্যাপ্টার পড়িয়েছি। তোমরা যারা গামা বিটা ক্লাস করো নাই, প্লেলিস্টে তোমরা গামা বিটা পুরো চ্যাপ্টার পাবে। তোমরা গামা বিটাটা দেখলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তো গামা বিটা চ্যাপ্টার আমাদের একটা ফর্মুলা ছিল এরকম, মনোযোগ দিয়ে দেখো। 0 থেকে π/2 sin⁴ pθ cos⁴q⁻θ dθ, কেমন? ইকুয়ালস টু, ফর্মুলাটা ছিল এরকম যে গামা p+1/2 গামা q+1/2 2 গামা p+q+2 ডিভাইডেড বাই 2, p+q+2 ডিভাইড বাই 2। তো এটাকে আমি একটু সাজিয়ে লিখবো। এখানে 2টা হচ্ছে কনস্ট্যান্ট, গুণ করে দিলে হবে 8a², 0 থেকে π/2 sin⁴t। আচ্ছা, এখানে কিন্তু কজ নেই, সূত্রে কিন্তু একটা কজ আছে, হ্যাঁ। তো আমি লিখতে পারি যে cos 0t মানে কজের পাওয়ার 0, আর এখানে আছে t এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, তাই এখানে লিখলাম dt। ওকে, তাহলে এখানে কত অবস্থা হবে বলো তো? 8a²। আচ্ছা, 8a² লিখলাম। তাহলে এখন 0 থেকে π/2 sin⁴pθ, তাহলে p এর মানটা এখানে কত আছে বলো তো বাবা? 4। তাহলে আমি এখানে লিখতে পারি 4, হ্যাঁ। তাহলে 4, তাহলে p এর মান যদি 4 হয়, সূত্র হচ্ছে গামা p+1/2 মানে গামা 4 + 1/2, দ্যাট মিন্স গামা 5/2। তো লিখলাম গামা 5/2। ওকে, এরপরে হচ্ছে গামা q এর মান কত আছে? q এর মান আছে হচ্ছে 0। সূত্র হচ্ছে গামা q+1/2 মানে 0 + 1/2, দ্যাট মিন্স গামা হাফ। তো লিখলাম হচ্ছে গামা হাফ। ওকে, আচ্ছা, আর এখানে নিচে হচ্ছে 2, সূত্রের 2 গামা বলতেছে p+q/2, তাহলে p এর মান আছে 4, p এর মান 4, q এর মান 0, সূত্রের 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, ঠিক আছে, সূত্রটা আমরা ইউজ করে ফেললাম। আচ্ছা, এবারে একটু লাইন এগিয়ে নিয়ে যাই। এই 2 এর সাথে 8টা কাটাকাটি যাবে, তাহলে হবে 4a²। এই 2 এর সাথে 8 কাটাকাটি গেলে এখানে হবে 4a², কেমন? তাহলে এখানে থাকে কত বলো তো? গামা 5/2। আমরা জানি গামা হাফের মান, আমরা গামা বিটা চ্যাপ্টারে পড়িয়েছিলাম। এই গামা হাফের মান, আমি আবার বলতেছি, এই গামা হাফের মান হচ্ছে √π। তাহলে আমি এখানে লিখে ফেললাম √π, এই যে √π। আচ্ছা, তাহলে এখানে তো একটু কাটাকাটি চলে গেল, এখানে গামা চিহ্নটা থাকবে, 4 আর 2 যোগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ দিতে হবে, গামা 3। এই হলো গামা 3। ওকে, বাকিটুকু আমাদের সিম্পল ক্যালকুলেশন, আশা করি বাকিটুকু আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, আমি এই পাশটা মুছে দিচ্ছি, সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি, ওই পাশটা একটু ব্যাখ্যা দিব তোমাদের জন্য। তো দেখো, শোনো, গামা বিটা ফাংশন চ্যাপ্টারে তোমাদেরকে পড়িয়েছিলাম যে সূত্র হচ্ছে গামা n+1 ইকুয়ালস টু হচ্ছে n গামা n। তো এই সূত্রটা ব্যবহার করবো হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বারের জন্য, ফ্র্যাকশন। ওকে, আর গামা n+1 ইকুয়ালস টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা ইউজ করবো, এই সূত্রটা ইউজ করবো হচ্ছে ইন্টিজার নাম্বার, তবে সেই ইন্টিজারটা হতে হবে পজিটিভ ইন্টিজার। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন এখানে আছে গামা 5/2, দেখো স্যার লিখলাম গামা 5/2। তো 5/2 এখানে ফ্র্যাকশন নাম্বার না, এই যে ফ্র্যাকশন, হ্যাঁ, মানে হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে আমি এটাকে লিখতে পারি কত? গামা 3/2 + 1। তো সূত্র কি? গামা n+1, এই যে গামা n+1, n এর মানে এখানে কত? 3/2। তো সূত্র হচ্ছে n গামা n, তার মানে লিখতে পারি এটা হচ্ছে n, লিখতে পারি 3/2 গামা 3/2। ওকে, তাহলে এবার এই 3/2টাকে স্যার রাখলাম, এখানকার এই 3/2কে আবার লিখতে পারি হাফ + 1। ওকে, তাহলে এখানে 3/2। তো সূত্র কি? n+1 হচ্ছে n গামা n, তাহলে এখানে n এর মানে এবার হচ্ছে হাফ, তার মানে হাফ গামা হাফ। গামা হাফের পর আর ক্যালকুলেশন বাড়াবো না, কারণ আমরা জানি গামা হাফের মান কত? √π। তো এইগুলা ভ্যালু এখানে লিখে দিচ্ছি স্যার, 4a², উপরে হচ্ছে গামা 5/2। দেখো এই যে গামা 5/2 ভ্যালু হচ্ছে আসলে এইটা, এই পুরোটা, হ্যাঁ। তাহলে স্যার লিখলাম 3/2 হাফ, এখানে হচ্ছে গামা হাফ। ওকে,
আর এখানে আছে হচ্ছে √পাই, কেমন? নিচে আছে গামা 3। তো দেখো বাবা, গামা 3কে আমি কি 2+1 লিখতে পারি না? অবশ্যই পারি, হ্যাঁ। দেখো এই 3টা কিন্তু আবার পূর্ণ সংখ্যা, তো গামা n+1, তাহলে আমি এটা লিখতে পারি এরকম করে যে গামা 2+1 মানে হচ্ছে আসলে গামা 3। তাহলে এখানে n এর মান হচ্ছে 2, সেটাকে লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এখানে লিখতে পারি যে উপরে হচ্ছে 4a², কেমন? উপরে 3/2 হাফ, গামা হাফের মান √পাই, নিচে গামা 2+1। তো গামা 2+1কে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল, তো লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো আমরা জানি 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে আমরা জানি শুধু 2। ওকে, তাহলে এখানে লিখতে পারি যে স্যার এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4a², কেমন? তাহলে উপরে হচ্ছে 3, 2 দুগুণে এখানে হচ্ছে 4। আচ্ছা, √পাই গুণ করলে হবে শুধু পাই। তাহলে আমি এখানে বলতে পারি যে স্যার এই 4 এর সাথে এই 4টা কাটাকাটি চলে যায়। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি যে 3πa²/2 এত ইউনিট। এটা হচ্ছে আমার এই যে কার্ডিওয়েটটা ছিল, যে কার্ডিওয়েটারটার ইকুয়েশন কত ছিল বলো তো তোমরা? ইকুয়েশন ছিল হচ্ছে r = a × 1 - cos θ। এই ইকুয়েশনের অ্যাকচুয়াল এরিয়া হচ্ছে এতটুকু, 3πa²/2 এত ইউনিট, কেমন? তো তোমাদের এর মাধ্যমে আমাদের হচ্ছে কার্ডিওয়েডের সকল সমস্যার সমাধান করলাম। আমার মনে হয় কার্ডিওয়েড রিলেটেড আর কোনো গ্রাফের বা আর কোনো কার্ভের এরিয়া বের করতে তোমাদের কখনো সমস্যা হওয়ার কথা না। তো আমি আবারও বলছি যে আমাদের বিভিন্ন কন্টেন্টে আমি দেখি যে মোটামুটি ওনারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, না বুঝেই বিষয়গুলো হচ্ছে যে ওনারা এরিয়াটা ডিটারমাইন করে, কোন দিক দিয়ে গ্রাফটা পোল দিয়ে যায় সেগুলো ডিটারমিনেশন না করে অনেকে দেখি অনেক চ্যানেলে ভিডিও আপলোড করতেছে। আসলে এগুলো হচ্ছে ভুল শিক্ষা। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, তোমরা অ্যানালাইসিস করতে পারবে, তোমরা যথেষ্ট বুদ্ধিমান। এই লেভেলে এসে ইঞ্জিনিয়ারিং ম্যাথে অথবা হচ্ছে যে অনার্সের ম্যাথগুলোতে এসে মুখস্থ করে আসলে পড়ার কোনো মানে নেই। জিনিসটাকে আসলে বুঝতে হবে, না হলে আসলে ইকুয়েশন চেঞ্জ করে দিলে এরিয়া বের করা যায় না। আমি চাইলে এই অঙ্কটা না করলেও পারতাম, হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা করে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে তুমি যে কোনো ইকুয়েশন সিমেট্রিক্যালি চেঞ্জ করে দিও বা ভ্যালু চেঞ্জ করে দিলেও তুমি যেন করতে পারো, হ্যাঁ। আর হচ্ছে যে প্রপার শিক্ষাটার খুব দরকার, হ্যাঁ। আসলে মুখস্থ করে ম্যাথ কতদিন? এই কার্ভ অ্যানালাইসিসের ম্যাথ সবাই দেখে মুখস্থ করে, লিমাকোন কি কার্ডিওয়েড কি বুঝতে পারে না। তো আমি মোটামুটি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে। আমার কাছে মনে হচ্ছে যে ম্যাক্সিমাম কন্টেন্টগুলোই ভুল, এগুলোর আসলে একটা সঠিক কন্টেন্ট দেওয়া উচিত। তো সেই জন্য হচ্ছে যে আমি আমার নিজের অবস্থান থেকে কাজগুলো করে যাচ্ছি। তো সবার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ আমি এরপর দিন হচ্ছে নেক্সট আমি চেষ্টা করবো যে ডিম প্লেট অথবা হচ্ছে যে কনভেক্সের কিছু ম্যাথ দেখানোর জন্য। তো আজকের জন্য এতটুকুই। সবাইকে সবার জন্য শুভেচ্ছা এবং দোয়া রইলো। আসসালামু আলাইকুম।